আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রকেটের গতি, অর্থাৎ রকেট কিভাবে গতিশীল হয় বা কি থিম বা কি পলিসি ইউজ করে সে মুভ করতেছে। তো এই জন্য আমরা প্রথমে কিছু জিনিস টার্মস লিখে দিলাম, যে টার্মস গুলো হচ্ছে প্রথমে একটা রকেট দিলাম আমরা, সেই রকেটের জ্বালানি সহ ভর, অর্থাৎ রকেটটা কিন্তু অনেক পার্টে বিভক্ত, সেটা তোমরা সবাই অনেকে জানো। বেসিক্যালি 3টা অংশে বিভক্ত। তার ভিতরে প্রথম যে অংশটা সেটাকে আমরা বলি কন্ট্রোল প্যানেল, যেখান থেকে তুমি পুরো রকেটটাকে কন্ট্রোল করবা। এরপরে হচ্ছে প্রায় তার 70% হচ্ছে জ্বালানি, এই যে অংশটুকু জ্বালানি, এবং মাঝখানে যে অংশটুকু সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল এবং জ্বালানির মাঝখানে মধ্যস্থতাকারী একটা অংশ। এই জ্বালানির অংশের ভিতরে এখানে একটা কক্ষ আছে বা আলাদা একটা চেম্বার আছে, যে চেম্বারটাকে আমরা বলি দহন কক্ষ, যেখানে জ্বালানিকে পোড়ানো হয়। তো জ্বালানিকে যখন তুমি পোড়াবা, স্বাভাবিকভাবে সেই জ্বালানি থেকে উৎপন্ন তাপ প্রচুর বেগ নিয়ে নিম্নের দিকে বা নিম্নমুখী হয়ে ভি বেগে গতিশীল হবে। তো যে বেগটাকে আমরা ধরছি নির্গত গ্যাস অথবা জ্বালানির বেগ। এখন যেহেতু জ্বালানিগুলো ভি বেগে গতিশীল হচ্ছে নিম্নমুখী, তার মানে এরা এত বেগে গিয়ে F1 বল ক্রিয়া করবে নিচের দিকে। যে বলটার নাম দিছি আমরা গ্যাস অথবা জ্বালানি কর্তৃক রকেটের উপর প্রযুক্ত ধাক্কা। তারপরে নিচের দিকে গ্যাসগুলো যাওয়ার সময় একটা ধাক্কা দিচ্ছে বায়ুকে, অথবা নিচে যে প্ল্যাটফর্ম পাবে সেই প্ল্যাটফর্মকে, এবং এই ধাক্কার সমপরিমাণ একটা ধাক্কা রকেট নিজে পাচ্ছে। অর্থাৎ F1 এর সমপরিমাণ একটা বল F2, যেটাকে আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বলি যে F1 = F2। এরপরে ওই F2 বলটাকে কাজে লাগিয়ে রকেট আস্তে আস্তে এই সমতরণে উপরের দিকে গতিশীল হয়। এটা হলো একদম ওভারঅল একটা ধারণা। এখন এই ধারণাটা তো একসাথে হয় না, সেটা স্টেপ বাই স্টেপ হয়। তো এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ বলি, তাহলে প্রথম স্টেপে কি আসতেছে দেখো। প্রথমে তুমি এখানে দহন কক্ষে জ্বালানি দিবা, জ্বালানিটাকে পুরাইছো। পুরানোর কারণে জ্বালানিগুলো ভি বেগে বের হয়ে যাচ্ছে। জ্বালানি বলতে জ্বালানি পুরানোর কারণে যে গ্যাসটা উৎপন্ন হয় সেই গ্যাসটা ভি বেগে নিচের দিকে গতিশীল হচ্ছে। এখন তুমি যদি জ্বালানি বেশি পোড়াও, তাহলে পরিমাণগতভাবে তাপ অথবা শক্তি বের হবে বেশি, তাহলে তুমি উপরের দিকে অর্থাৎ F1 এর মানটাও পাবা বেশি। F1 এর মান বেশি হওয়ার কারণে F2 এর মানও কি পাবা, বেশি পাবা। তো F2 এর মান যত বেশি পাবা, তুমি তত ত্বরণ নিয়ে উপরের দিকে যেতে পারবা। তারপরে রকেটটাকে গতিশীল করা তোমার জন্য ততই সহজ হবে। তাহলে এখানে আমরা যে জিনিসটা কন্ট্রোল করতে পারবো সেটা হচ্ছে কি পরিমাণ জ্বালানি তুমি দহন করতেছো বা পোড়াচ্ছ, সেই জিনিসটা তোমার হাতে আছে বা সেই জিনিসটা তুমি কন্ট্রোল করতে পারবা। এছাড়া আর কোনো কিছু তোমার হাতে নাই। যেমন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা কি এখানে বেগ কন্ট্রোল করতে পারবো কিনা, অথবা বেগটাকে আমরা চেঞ্জ করতে পারবো কিনা। আমরা বলছি না, যদিও বেগ চেঞ্জ করা যায়, তারপরেও এই ক্ষেত্রে বা এই থিমটার ক্ষেত্রে ধরা হয়েছে বেগটা কি আছে, একই থাকবে, অর্থাৎ সমান থাকবে, বেগটাকে চেঞ্জ করা যাবে না। তাহলে চেঞ্জ করতে পারবো অনলি জ্বালানি, কি পরিমাণ জ্বালানি আমি পোড়াবো সেই জিনিসটা আমি হাতে বা আমার কন্ট্রোল আছে সেই জিনিসটাতে। তো এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে সবাই জানি নিউটনের দ্বিতীয় সূত্র মতে আমরা সবাই জানি যে বল ভরবেগের হারের সমান অথবা সমানুপাতিক। প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমান অথবা সমানুপাতিক। এখন এই যে ভরবেগের পরিবর্তন, এটা কার হবে বা কেন হবে, আসি আমরা সেটাতে। আমরা সবাই জানি ভরবেগ মানে হচ্ছে ভর ইনটু বেগ। কার ভর? যেই জ্বালানি তুমি পোড়াচ্ছ সেই জ্বালানির ভর, এবং সেই জ্বালানিগুলো ভি বেগে নির্গত হচ্ছে। অনেকে হয়তো বা ভুল করে যে এই ভরবেগটাকে সে রকেটের ভর ধরে, কিন্তু রকেটকে কিন্তু ভি বেগে গতিশীল হচ্ছে না। রকেট যে গতি পাচ্ছে সেটাকে আমরা বলতেছি ত্বরণ, সে ত্বরণে গতিশীল হচ্ছে। তাহলে ভর হবে কার? জ্বালানির। বেগ হবে কার? জ্বালানির। জ্বালানি পুড়ে সে বিবেগে নির্গত হচ্ছে। এখন শুধু ভরবেগ তো হবে না, আমাদের এখানে হইতে হবে ভরবেগের পরিবর্তন, কারণ নিউটন দ্বিতীয় সূত্রে বলছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান বা সমানুপাতিক। এখন ভরবেগের পরিবর্তন দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে ভর ঠিক থাকবে যদি বেগের পরিবর্তন হয়, আরেকটা হচ্ছে বেগ ঠিক থাকবে যদি ভরের পরিবর্তন হয়। তার মানে যে কোনো একটা পরিবর্তন হলেই ভরবেগের পরিবর্তন হচ্ছে। এখন কথা হচ্ছে ঘটনাটা কার কারণে ঘটতেছে।
তো এখানে যদি আমি যে কথাটা তোমাদেরকে এতক্ষণ ধরে বলতেছি যে তুমি জ্বালানির পরিমাণটা তোমার হাতে কন্ট্রোল আছে, অর্থাৎ বেগের মানটাকে তুমি চাইলেও কি করতে পারবে না এখানে, মানে এই ক্ষেত্রে চেঞ্জ করতেছি না বা করা যাচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের সেকেন্ড টার্মটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে ভরবেগের পরিবর্তনের জায়গায় আমরা লিখতে পারি ডেল এম ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই টি। তার মানে F1 বল, যে বলটা কে দিচ্ছে, গ্যাস অথবা জ্বালানি দিচ্ছে, সে কোথায় দিচ্ছে সেই বলটা, সে নিচের দিকে এই বলটা প্রয়োগ করতেছে। কার দ্বারা? সে জ্বালানি দ্বারা। যে জ্বালানিগুলোকে সে পোড়াবে সেই জ্বালানিগুলো ভি বেগে নিচের দিকে নির্গত হবে এবং নির্গত হওয়ার কারণে সে একটা বল লাভ করবে। তখন F1 বলটা হবে কোন দিকে? নিচের দিকে অথবা নিম্নমুখী বল হিসেবে আমরা হিসেব করব আর কি। এখন সময়টা কেন আসছে? সময়টা আসছে এই কারণে, মনে করো তুমি জ্বালানি ব্যবহার করছো কয় কেজি, ধরে নিলাম তুমি 5 কেজি জ্বালানি ব্যবহার করছো। এখন একটা রকেট সে 1 ঘন্টায় 5 কেজি জ্বালানি ব্যবহার করলো, আর আরেকটা রকেটে দেখা গেল সে 1 সেকেন্ডে 5 কেজি জ্বালানি ব্যবহার করলো। তাহলে এমনিতে আমরা সবাই বুঝতে পারি যে যে 1 সেকেন্ডে বেশি জ্বালানি পোড়াইছে তার জন্য বলের মান কি হবে? বেশি হবে না? জি। কারণ বলের সাথে সময়ের সম্পর্ক হচ্ছে উল্টা। সময় যদি কম হয় তাহলে বলের মান কি হবে? বেশি হবে। তাহলে এই কারণেই বলতেছি, তাহলে এখানে ডেল এম কি প্রকাশ করতেছে আমাদেরকে? পাশে আমি লিখে দিচ্ছি, ডেল এম মানে হচ্ছে জ্বালানির ভর, মানে যে পরিমাণ জ্বালানি তুমি কি করতেছো, ব্যবহার করতেছো, জ্বালানির ভর। আর ডেল এম ডিভাইডেড বাই টি, এটাকে আমরা বলি ব্যবহৃত জ্বালানির হার, অর্থাৎ একক সময়ে কি পরিমাণ জ্বালানি তুমি ব্যবহার করতেছো, অবশ্যই সেই জিনিসটা আমাদের এখানে কাউন্টে আনতে হচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তুমি জ্বালানি ব্যবহার করবা, ওই জ্বালানিগুলো দহনের পর তারা ভি বেগে নিচের দিকে নির্গত হবে এবং নির্গত হওয়ার কারণে একটা বল লাভ করবে। এই হলো নিউটনের দ্বিতীয় সূত্র। এই সূত্রের পরে আমরা আসতেছি নিউটনের তৃতীয় সূত্রে, কারণ আমরা জানি যখনই একটা ক্রিয়া দেখা যায় তখন তার বিপরীতে সমপরিমাণ আরেকটা প্রতিক্রিয়া দেখা যায়। তো সেখানে ডেল পিটা জানি কি? ডেল পি, পি মানে হচ্ছে ভরবেগ, ডেল মানে পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়া বল অনুযায়ী আমরা কত লিখতে পারবো, যে F2 হবে কার সমান? F1 এর সমান। প্রতিক্রিয়া বল যেটা F2 F1 এর সমান হবে, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র মতে। এবার F2 কি করবে আসো, এবার সেই ব্যাপারটাতে আমরা আগে কথা বলি, এরপর আমরা এই কোশ্চেনে যাব। যখন তুমি এই রকেটটাকে উপরের দিকে উঠাইতে চাইবা বা তার ভিতরে ত্বরণ দিতে চাইবা, প্রথম কথা হচ্ছে এই বস্তু বা রকেটের কিন্তু একটা ওজন আছে, যে ওজনটা কাজ করে কোন দিকে? স্বাভাবিকভাবে আমরা জানি ওজন কাজ করে অলওয়েজ নিচের দিকে, রকেটের ওজন। তাহলে রকেটের সম্পূর্ণ ভর জ্বালানি সহ ইনটু হচ্ছে জি, অভিকর্ষ ত্বরণ, তাহলে সম্পূর্ণ রকেটের ওজন আমরা বলতেছি যেটা কাজ করছে নিচের দিকে। এখন এই বস্তুটাকে তুমি যদি উপরে উঠাইতে চাও, নিশ্চয়ই তার ওজনের থেকে বেশি পরিমাণ বল দিতে হবে উপরে উঠানোর জন্য। জি ভাইয়া। হ্যাঁ। তার মানে আমি উপরের দিকে একটা বল দিব, যে বলটা কত এখানে F2 না, যেই বল দ্বারা রকেটটা উপরে উঠবে। জি ভাইয়া। ঠিক আছে, রকেটের ওজন কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে, নিচের দিকে। নিচের দিকে। আর F2 বলটা চাচ্ছে রকেটটাকে উপরে উঠাইতে, তার মানে F2 এর মান অবশ্যই mg থেকে কি হতে হবে? বেশি হতে হবে, সে কখনোই উপরে উঠাইতে পারবে না। তার মানে এখন যদি তুমি চিন্তা করো যে এই রকেটের উপর এট এ টাইমে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে F2 তাকে উপরে উঠানোর চেষ্টা করতেছে, আর আরেকটা হচ্ছে কে? mg, যেটা তাকে ধরে রাখতে চেষ্টা করতেছে। তাহলে এই রকেটের উপর ক্রিয়াশীল বল কত? F2 মাইনাস mg বলা যাবে। ক্রিয়াশীল বল অবশ্যই F2 বড় হইতে হবে, কারণ F2 বড় না হলে রকেটটা কখনোই কোথায় উঠবে না? উপরে উঠবে না। ক্লিয়ার কথা? জি ভাইয়া। জি স্যার। জি।
তাহলে F2 থেকে mg বাদ দেওয়ার পরে তুমি যে বলটা পাচ্ছ, অবশিষ্ট যে বলটা, সেই বলটা দিয়ে সে নিজেকে কোথায় উঠাবে? উপরের দিকে উঠাবে। কত ত্বরণে? এ ত্বরণে। তাহলে m ভরের বস্তু এ ত্বরণ প্রাপ্ত হবে ওই বলটা দ্বারা। তাহলে আমি সমান সমান লিখতে পারি m এ। দেখো বুঝছো কিনা? আমি আবার বলতেছি দেখো, এই রকেটটার ওজন নিচের দিকে, রকেটটাকে উপরের দিকে F2 বলটা উঠাতে যাচ্ছে। যদি সে উঠাইতে চায় তাহলে অবশ্যই তার মানটা mg থেকে বেশি হইতে হবে। এই কারণে আমি লিখছি যে রকেটের উপরে আসলে ক্রিয়াশীল বল হচ্ছে F2 মাইনাস mg। তার মানে যেই বলটা উপর উঠতে যাচ্ছে তার থেকে ওজনকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যে রেজাল্টটা পাবা বা যে বলের মান পাবা, সেই বলটা হচ্ছে এখন রকেটের উপর ক্রিয়াশীল বল। ওই বল এই রকেটটাকে এ ত্বরণে কোথায় উঠাবে? উপরে উঠাবে। অর্থাৎ m ভরের রকেটটিকে এ ত্বরণ প্রদান করতে চাইবে অবশিষ্ট বলটা। তো সেখান থেকে টোটাল সমীকরণটা আমরা এই জিনিসটা লিখতে পারি যে যদি F2 mg থেকে বড় হয় তখনই রকেটটা কি পাবে? একটা ত্বরণ পাবে, এবং এই ত্বরণ নিয়ে সে আস্তে আস্তে কোথায় উঠে যাবে? উপরে উঠে যাবে। তাহলে এই রকেটের গতি থেকে যদি আমরা এখন ফুল এন্ড ফাইনাল একটা সমীকরণ লিখি, সেই সমীকরণটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা লিখছি, যে কি F2 মাইনাস mg ইকুয়াল টু হচ্ছে ma। এখন F2 সমান আবার কি লিখছিলাম? F1 লিখছিলাম না? F2 সমান F1 নিউটনের তৃতীয় সূত্র মতে। কিছুক্ষণ আগে আমরা লিখছি যে প্রতিক্রিয়া বল F2 এবং F1 সমান, আবার F1 সমান কত? ডেল এম ভি ডিভাইডেড বাই টি। তাহলে আমরা ধীরে একটা একটা করে লিখি যে F2 এর পরিবর্তে আমরা চাইলে F1 লিখতে পারতেছি। F1 ইকুয়াল টু সরাসরি ওটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে দাঁড়াচ্ছে mg প্লাস ma। আবার F1 এর পরিবর্তে কি লেখা যাচ্ছে? ডেল এম ভি ডিভাইডেড বাই টি। m কমন নাও, তাহলে থাকতেছে কি g প্লাস a। এই হলো আমাদের ফুল এন্ড ফাইনাল সমীকরণ। এই সমীকরণটাই আমাদেরকে বইতে দেওয়া আছে রকেটের গতি সম্পর্কিত। তার মানে এখানে কন্ট্রোল করতেছে কে? বেসিক্যালি এখানে কন্ট্রোল করতেছে জ্বালানি। একক সময়ে যে পরিমাণ জ্বালানি তুমি বৃদ্ধি করবা, জ্বালানির পরিমাণ বা জ্বালানির ভর যদি তুমি বৃদ্ধি করো, সাথে সাথে কিসের মান বৃদ্ধি পাবে? ত্বরণের মান বৃদ্ধি পাবে, কারণ mg এর মান পরিবর্তন হওয়ার মতো কোনো কিছু নাই। এইভাবে তুমি যত বেশি জ্বালানি পোড়াবা, রকেটটা তত বেশি ত্বরণ কি হবে? ত্বরণ প্রাপ্ত হবে। যা বলছি এখন পর্যন্ত, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। রকেটের গতির সাথে আরেকটা জিনিসের খুব সূক্ষ্ম কি আছে? মিল আছে। সেই মিলটা হচ্ছে, এটা আগে ছিল টপিক হিসেবে, এখন হয়তো বা বইতে নাই, কিন্তু মাঝে মাঝে এডমিশন টেস্টে বা ম্যাথে এই জিনিসটা আমাদের কাজে লাগে। সেটা হচ্ছে, আমি একটা ঘটনা দিয়ে বুঝাই তাহলে তুমি বুঝতে পারবা। লিফটে যখন আমরা লিফটে উঠে যখন লিফটটাকে আমরা চালু করি, তখন কিন্তু হঠাৎ করে আমরা একটা ঝাঁকি খাই, মানে আমাদের শরীরে না, আমাদের ব্রেইনে মনে হয় যে হঠাৎ করে একটা ঝাঁকি খাইছে। এরপরে তুমি উঠতেছো, কোনো সমস্যা হয় না। এরপর লিফটটা যখন আবার থামতে থামতে যায়, তখন তুমি আবার একটা ঝাঁকি খাও। তোমার মনে হচ্ছে যে না, লিফটের তার গতির কোনো পরিবর্তন হয়েছে। তার কারণ হচ্ছে একটা লিফট 3টা ধাপে চলাচল করে। প্রথমে সেই স্থির অবস্থান থেকে ত্বরণ প্রাপ্ত হয়ে একটা বেগ পায়, এরপরে সে সমবেগ নিয়ে উঠতে থাকে, এরপরে লাস্ট প্রান্তে গিয়ে সে আবার মন্দন প্রদান করে। যখন ত্বরণ হয় অথবা মন্দন হয় তখন তুমি ফিল করতে পারো, বাট যখন সমবেগে যায় তখন তোমার কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। তাহলে ত্বরণের কারণে কি কারণে আমাদের এই প্রবলেমটা তৈরি হয়, সেই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলি। মনে করো একটা বাক্স বা একটা কন্টেইনার, যে কোনো কিছু, তুমি এই কন্টেইনারের ভিতরে আছো। এই কন্টেইনারটা কোনো কিছু একটার সাথে ঝুলানো আছে, যে কোনো একটা দৃঢ় অবস্থানের সাথে তাকে ঝুলাই রাখছি আমরা। তো কোনো কারণে যেটা দিয়ে ঝুলে রাখছি সেটা আমরা ছিঁড়ে ফেলে দিলাম বা কেটে দিলাম। তাহলে নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা? এই বক্সটা বা এই লিফটটা বা এই যে কন্টেইনারটা, সেটা জি ত্বরণে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি ত্বরণে কি হবে? নিচে নেমে যাবে। এখন ও জি ত্বরণে নামতেছে, ভিতরে যে মানুষটা বা আমি বা তুমি যে আছি, সেও জি ত্বরণে নিচে নামবে না? জি ভাই। জি ভাইয়া। মানে তুমি না, যে কোনো বস্তু থাকলে সে বস্তুগুলো কিন্তু জি ত্বরণে নিচে নামার কথা। তাহলে তুমি আবার একটা জিনিস চিন্তা করে দেখো, লিফট নামতেছে জি ত্বরণে, তুমিও নামতেছো জি ত্বরণে, তাহলে
এই লিফট, আচ্ছা তার আগে আরেকটু কথা বলি, লিফটটা যখন স্থির অবস্থায় ছিল মানে যখন ঝুলন্ত অবস্থায় ছিল তখন তুমি লিফটের উপর দাঁড়ানো, লিফটটাকে তো ধরে রাখছে কে? এই সুতাটা বা যে কোনো একটা তার, তোমাকে ধরে রাখছে কে? লিফট না? লিফট। লিফট ধরে রাখছে। এখন তুমি মনে করো তোমার পায়ের নিচে একটা ওয়েট মেশিন রাখছো, তখন তুমি তোমার ওয়েট দেখতে পাচ্ছ কারণ ওয়েট মেশিনের উপর তুমি লম্বভাবে একটা বলের ক্রিয়া দেখাচ্ছ। এবার যখন তুমি তারটা ছিঁড়ে দিলা, লিফটটা জি ত্বরণের নিচে নামতেছে, তুমিও জি ত্বরণের নিচে নামতেছো, তুমি যার উপরে দাঁড়ানো ওয়েট মেশিন, সেই ওয়েট মেশিনটাও জি ত্বরণের নিচে নামতেছে। অর্থাৎ সবকিছু জি ত্বরণের নিচে নামতেছে, এই কন্টেনারের ভিতরে যা আছে এবং কন্টেনারটা। এখন তুমি তো আর বাহিরের পরিবেশ দেখতে পাচ্ছ না, তুমি ওই ওয়েট মেশিনের উপর হঠাৎ করে খেয়াল করতেছো যে তোমার ওজন নাই হয়ে গেছে। মানে এতক্ষণ তোমার ওজন ছিল মনে করো 60 কেজি আর 50 কেজি কিছু একটা ছিল, হঠাৎ করে দেখো যে ওয়েট মেশিন কোনো ধরনের কোনো রিডিং আর দিচ্ছে না, অর্থাৎ জিরো দেখাচ্ছে যে তোমার ওজন নাকি কমে গেছে, প্রায় শূন্য হয়ে গেছে। তার কারণ কি? কারণটা এবার একটু খেয়াল করো। যখন লিফটটা স্থির ছিল, লিফটটা তুমি সুতার সাহায্যে ধরে রাখছো, তখন তুমি ওয়েট মেশিনের উপর একটা বল প্রয়োগ করতেছিলা, অথবা লিফটের গায়ে তুমি বল প্রয়োগ করতেছিলা। কিন্তু যখন তুমি ছেড়ে দিছো, লিফট যত বেগে বা যত ত্বরণে পড়তেছে, তুমিও কিন্তু একই ত্বরণেই পড়তেছো। তাহলে তোমার সাপেক্ষে লিফটটাকে তোমার কেমন মনে হবে? স্থির মনে হবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে লিফটের সাপেক্ষে তোমার কোনো ওজন থাকবে না, অর্থাৎ কোনো ত্বরণ কাজ করতেছে না বলে তোমার কাছে মনে হবে। তার কারণ কি? লিফট যত ত্বরণে পড়তেছে, তুমিও কি করতেছো? একই ত্বরণেই পড়তেছো। তত ত্বরণে। একই ত্বরণেই পড়তেছো, এই কারণে একজনের সাপেক্ষে আরেকজনের ত্বরণ কত হয়ে যাবে? জিরো। জিরো হয়ে যাবে। তো আমরা এভাবে বলি যে কোন লিফট যদি কোনো ত্বরণে নিচে নামে, যেমন মনে করো এ ত্বরণে নিচে নামতেছে, এর মান যে কোনো কিছু হতে পারে, আর আমাদের উপর সর্বদা ত্বরণ কাজ করে কত? জি। এরকম যদি ঘটনা ঘটে, এই কন্টেইনারটার ভিতরে কোনো বস্তু, কোনো ব্যক্তি বা সামথিং কেউ যদি থাকে, তার উপরে যে ত্বরণটা কাজ করবে বা পরিবর্তিত ত্বরণ, সেটা হবে জি মাইনাস এ। মাইনাস কেন? এটা হচ্ছে আপেক্ষিকতা থেকে আসে। আমরা সবাই জানি যে দুইটা বাস যখন একই দিকে চলাচল করে, একটা বাস থেকে আরেকটা বাসের দিকে তাকালে আমাদের মনে হয় যে বাস দুইটাই কি আছে? স্থির আছে। আর যখন বিপরীত দিক থেকে যায়, তখন একটা বাস থেকে আরেকটা বাসের দিকে তাকালে মনে হয় সে অনেক বেশি বেগে যাচ্ছে। তো এই ঘটনাটা আবার এখানে ঘটতেছে। অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে, লিফটটা পড়তেছে এই ত্বরণে, তার মানে দুজন একই মুখী, এ কারণে আমরা এখানে কি দিলাম? একটা নেগেটিভ দিলাম। তাহলে জি মাইনাস এ। তাহলে তোমাকে এখানে যেটা মনে রাখতে হবে খুব ভালোভাবে, সেটা হচ্ছে লিফট যত ত্বরণে নামে নামুক, ভিতরে যে বস্তুগুলো থাকবে, ভিতরে লিফটের ভিতরে কিন্তু লিফটের ভিতরে যত বস্তু থাকবে সবাই যে ত্বরণটা অনুভব করবে সেটা কত? জি মাইনাস এ। তুমি আবার লিফটের ত্বরণ বলিও না যে জি মাইনাস এ। লিফট নামতেছে এ ত্বরণে, এ সমত্বরণে নামতেছে। আর লিফটের ভিতরে অবস্থিত সকল ব্যক্তি, সকল বস্তু, তারা যেই ত্বরণটা অনুভব করবে সেটা হবে কে? এ প্রাইম, যেটাকে আমরা লিখতে পারি জি মাইনাস এ। মনে থাকবে কথাটা? এটা যেন কোনো কারণে ভুল না হয়। তাহলে তুমি ত্বরণে যখন নামতেছো, তাহলে কি কিছু বলবা? তাহলে যেটা বলতেছিলাম, তাহলে একটা লিফট, এটা লিফটই হইতে হবে এমন কোনো কিছু নাই, যে কোনো একটা বাক্স হইতে পারে, যে কোনো একটা কন্টেইনার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা যদি এবার রকেটের কথা চিন্তা করি, রকেটটা একটা লিফটের মতো তুমি চিন্তা করো যে রকেটটা হচ্ছে একটা লিফট, তার ভিতরে দুইজন নভোচারী উঠলো। সেই নভোচারীরা এখন এই সমতরণে উপরে উঠতে যাচ্ছে। তো তারা যখন এই সমতরণে উপরে উঠবে, তখন কিন্তু পৃথিবী তাকে জি ত্বরণে কি করবে? নিচের দিকে আকর্ষণ করবে। তখন তার ভিতরে, রকেটের ভিতরে যে নভোচারীগুলো থাকবে, তাদের পরিবর্তিত অভিকর্ষ ত্বরণ কত মনে হবে? জি প্লাস এ। উপরে ওঠার সময় জি, আচ্ছা আমি লিখে দিই, আমি জিনিসটা লিখে দিই তারপরে কথা বলি। লিফট দিয়ে কেন বলে বুঝতে পারছে তো? লিফটটা তো সম্পূর্ণ সব দিক থেকে ঢাকা, মানে একটা কন্টেইনারের মতো মনে হয়, এই কারণে।
আমি দুইটা কথা লিখে দিলাম, দুইটা কথা প্রায় সেম, যদিও একটা সমতরণের উপরে একটা সমতরণের নিচে। উপরে উঠলে যোগ, নিচে নামলে বিয়োগ। কার থেকে? জি এর থেকে, জি এর সাপেক্ষে, কারণ জি অলওয়েজ কনস্ট্যান্ট। এখন রকেটে করে যেই এই এখানে একটু এই ইকুয়েশনটা তুমি দেখো, এই দেখো এখানেই চলে আসছে, দেখছো এম কমন নিলে জি প্লাস এ হয়ে যাচ্ছে। জি প্লাস এ কখন হয়? যখন লিফটটা উপরে ওঠে। তাহলে রকেটের ক্ষেত্রেও সেম জিনিস হয়ে যাচ্ছে। তুমি একটা রকেটে করে একজন নভোচারী অথবা যে নভোচারী মনে করো একটা বস্তু নিয়ে গেল, যে কোনো একটা বস্তু, যেমন একটা খাবারই মনে করো, খাওয়ার জন্য একটা খাবার নিয়ে গেল। তো এই খাবারটা পৃথিবীতে ওজন মনে করো 100 গ্রাম, সে যখন নিয়ে যাচ্ছে এই সমতরণে তখন তার ওজনটা বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ উপরে ওঠার সময় জি এর সাথে ত্বরণটা কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। আবার ওরকম ভাবিও না যে 100 গ্রাম খাইলে যে পরিমাণ পেট ভরবে, ওজন বৃদ্ধি পাওয়ায় তার পেট কি আবার বেশি ভরে যাবে কিনা, ওরকম না। খাদ্য তো খাদ্যর মতোই থাকবে, কিন্তু আপেক্ষিকভাবে তার ওজনটা কি পাবে? ওখানে কোনো ওয়েট মেশিন থাকলে সে ওজনটা তুমি যদি মাপো তাহলে দেখবে যে তার ওজনটা কি পাইছে, পূর্বের তুলনায় বৃদ্ধি পাইছে। এখন এই নভোচারী যারা যায় তাদের বিশেষ কিছু ট্রেনিং আছে, যেটাকে আমরা বলি ফিজিক্যাল ফিটনেস। যাদের ফিজিক্যাল ফিটনেস ভালো শুধুমাত্র তারাই নভোচারী হিসেবে যোগ্যতা পায়। তার কারণ হচ্ছে, এই যে কারণ হচ্ছে এখানে, এমনিতে আমাদের ওজন, যেমন মনে করো আমার ওজন 70 তো না, মনে করো 75 কেজি। এখন আমি যদি ওই রকেটে করে উপরের দিকে যাই এবং যেই ত্বরণে যাচ্ছি সেই ত্বরণের মান যদি জি হয়ে যায়, তাহলে দুইটা জি হয়ে যাবে, তাহলে 2g। আর আমার ভর হচ্ছে এম, সে এম এর সাথে 2g গুণ দিলে হবে যে 2mg। তার মানে আমার পূর্বের ভরের কয় গুণ হয়ে যাচ্ছে? সরি, পূর্বের ওজনের কয় গুণ হয়ে যাচ্ছে? দ্বিগুণ। আগে ছিল মনে করো আমার 75, এখন হয়ে যাচ্ছে প্রায় 150 কেজি। তার মানে আমার মনে হবে যে আমার উপরে আরো 75 কেজি ওজন কি করা হয়েছে? চাপিয়ে দেওয়া হয়েছে। এরকম ভাবে তুমি এর মান চাইলে আরো বেশি করতে পারো, জি এর থেকেও বেশি করতে পারো। মনে করো 2g দিলা, তাহলে আমার ওজন হয়ে যাবে 3 গুণ। এখানে 3g দিলা, আমার ওজন হয়ে যাবে 4 গুণ। তো এই ওজনটা আমাকে সহ্য করতে পারতে হবে। তো যারা ওই টেস্টটাতে কি হয়, সাফল্য হয় বা সফল হয়, তাদেরকে শুধুমাত্র নভোচারী হিসেবে সিলেক্ট করা হয়। সেম ঘটনা ঘটে ডুবুরিদের ক্ষেত্রে। কেন? কারণ আমরা সবাই জানি পানির নিচে যখন তুমি যাবা, পানি তোমাকে অবশ্যই একটা চাপ দিবে, যেটা আমরা নির্ণয় করি কিভাবে? পি ইকুয়াল টু পানির চাপ, পি ইকুয়াল টু এইচ রো জি দিয়ে আমরা চাপ বের করি না? জি জি এইচ রো জি দিয়ে। তো এই চাপটাও তোমাকে জি সহ্য ভাইয়া। করতে পারতে হবে। সবাই কি আর একরকম ভাবে চাপ সহ্য করতে পারে? আমরা বলতেছি না, কারণ সবার ফিজিক্যাল ফিটনেসটা সেম না। তো এই কারণে যাদের ফিটনেস ভালো তারাই কি করতে পারবে শুধুমাত্র এই প্রফেশন গুলোতে যাওয়ার ক্যাপাবিলিটিস রাখে। যারা জেট প্লেন চালায়, জেট বিমান বা জেট প্লেন চালায়, তারাও কিন্তু তুমি দেখবা জেট প্লেনের একটা ধর্ম হচ্ছে সেটা কিন্তু একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু উপরের দিকে উঠতে পারে, যেটা অন্য প্লেন গুলো সহজে পারে না। ফাইটার বিমান যেগুলোকে আমরা বলি আর কি। তো এই কারণে যারা জেট প্লেন চালায় অথবা জেট বিমান চালায়, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই কোয়ালিটি গুলো লাগে। এখন এই যে আমরা রকেট উঠাচ্ছি, লিফট উঠাচ্ছি, জেট বিমান উঠাচ্ছি, সবাই কিন্তু জি এর সম্পূর্ণ বিপরীতে উঠতেছে অথবা জি এর পক্ষে নামতেছে। তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। তুমি আবার কোনাকুনি ভাবে ত্বরণে গেলে হবে না, কিন্তু তোমাকে জি এর বিপক্ষে ত্বরণে যাইতে হবে অথবা জি এর পক্ষে একই ত্বরণে নামতে হবে, অথবা অর্থাৎ লম্বভাবে উঠতে হবে অথবা লম্বভাবে নামতে হবে। অন্য কোনো কিছু হলে তখন কিন্তু এই সূত্রগুলো অ্যাপ্লাই হবে না। মনে থাকবে? তখন কি এমজি কস দিতে হবে? তখন অন্য ব্যাপার আসবে, ওগুলোতে আমরা এখনো এই ধরনের কোনো কিছু তোমাদের এখানে অ্যাড করা হয় নাই। তাহলে কি কিছু বলবা? ভাইয়া রক্তচাপের উপরে কি কিরকম এফেক্ট করবে? রক্তচাপ না, পুরো বডির স্ট্রাকচারের উপরেই সবকিছু ডিপেন্ড করে, শুধু রক্তচাপ না। রক্তচাপ তো সবারই মোটামুটি প্রায় কাছাকাছি থাকে, যেটাকে আমরা নর্মাল প্রেসার বলি আর কি। ব্লাড প্রেসার বলি না নর্মাল, হাই প্রেসার, লো প্রেসার, এরকম সামথিং আমরা বলি না? সবারই তো নর্মাল হিসেবে আমরা ধরি আর কি। ব্লাড প্রেসার মোটামুটি সবারই ইকুইলিব্রিয়াম ধরা হয়। সমস্যা হইতে পারে অন্য কোনো কিছুতে, যেমন মনে করো আমার মনে করো ডান কানে একটু প্রবলেম, আমি যদি পানির নিচে যাই তখন আমার কান ব্যথা শুরু হয়। এরকম অনেকের ফিটনেসটা কি থাকতে পারে, একটু ল্যাকিংস থাকতে পারে। বুঝে গেছে? রক্তচাপ ওইটা ইস্যু ধরা যাবে না, কারণ রক্তচাপ ম্যাক্সিমামেরই কি থাকবে, ইকুইলিব্রিয়াম ধরা হয় বা সমান ধরা হয় আর কি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া এই রকেটের সম্পর্কিত যাত্রী কোন ত্বরণটা অনুভব করবে? আবার বলো কথাটা। নাই ভাইয়া।
রকেটে যে যাত্রী আছে ও কোন ত্বরণটা অনুভব করবে? ওই প্রথমে যে এম এর ওই এ এটা প্রাইম এ প্রাইম এ প্রাইমটা আমরা এখানে যে এ লিখি এটা কার ত্বরণ? এটা কিন্তু রকেটের ভিতরে অবস্থিত যাত্রী নয় কিন্তু। আমি ওখানে দেখো প্রথমে কিন্তু লিখে দিছিলাম তোমাদেরকে যে কি ছিল, এ রকেটের ত্বরণ বলছি, রকেটের ত্বরণ। রকেটের ভিতরে অবস্থিত যে কোনো যাত্রী যে ত্বরণ হবে সেটা হবে এ প্রাইম, জি প্লাস এ। মনে থাকবে? জি ভাইয়া বুঝছি। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখি। জি ভাইয়া।